ইসি পুনর্গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির সংলাপ, সংকট উত্তরণের আশাবাদ। আমরা আশাবাদী যে এই সংকট নিরসনে তিনি তার যথাযথ ভূমিকা রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি পালন করবেন। আওয়ামী লীগ বলছে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা। বিএনপি তাদের সামনে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, সেই কারণে এটাকেই তারা রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা একটা রাজনীতির মধ্যে তারা বেঁচে থাকার জন্যই চেষ্টা করেছেন। সালিস মানি তার রাস্তা আমার, এই যদি বিএনপির নীতি হয় তাহলে কোনো সংলাপ সফল হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি, তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী বললেন জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। ৩০টি অভিযোগ নিষ্পত্তি ইসির, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। নরসিংদীর নীলক্ষায় আবারও ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫, অর্ধশত বাড়িঘরে আগুন। আশঙ্কাজনক হারে বাড়ছে স্বেচ্ছা নিখোঁজের ঘটনা, উদ্বিগ্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, ফিরিয়ে আনতে কাজ চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ৬ থেকে ৭টি দেশে সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার, চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ বিশেষজ্ঞদের। চাহিদা নিরূপণে উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আহ্বায়ক করে ৪ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এ প্রস্তাব দেন। এছাড়া সংলাপে নির্বাচন কমিশন গঠন ও আরপিও সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল 4:30টায় 11 সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যান বেগম খালেদা জিয়া। 13 সদস্যের প্রতিনিধি দলে নাম থাকলেও বিদেশ থাকায় মির্জা আব্বাস এবং অসুস্থ থাকায় তরিকুল ইসলাম সংলাপে অংশ নিতে পারেননি। 1 ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে ফুরফুরে মেজাজে বেরিয়ে আসেন বিএনপি নেতারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংলাপ সফল হয়েছে বলে মন্তব্য করেন। চিফ ইলেকশন কমিশনার কেক যে সার্চ কমিটি যে হবে, এই কারা কারা হবে ওই বইটাতে যা লেখা আছে, যে চিফ জাস্টিস, এক্স চিফ জাস্টিস, তার নিচে জেনারেল জাজ অব দ্য সুপ্রিম কোর্ট, তার নিচে ডিস্ট্রিক্ট জাজ এন্ড সমপর্যায়, তার নিচে আর্মির কিছু, তার নিচে একটা মহিলা। এই হলো মেন প্রস্তাবটা আর কি। রাষ্ট্রপতি কি আপ্যায়ন করাইছেন আপনাদের? ভালো 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 মানে যে রাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে তা হবে বলে আশা করছি। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত তাদের প্রস্তাবের বিবরণ তুলে ধরেন। বিএনপি আশা করছেন আগামী 1 মাসের মধ্যে রাষ্ট্রপতি এই প্রক্রিয়া সমাপ্ত করবেন। মহামান্য রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ যে আন্তরিকতা, সেই আন্তরিকতা দিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন। মূল 3টি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের। একটি হচ্ছে বাছাই কমিটি গঠন, এবং সেটা হতে হবে একেবারেই নিরপেক্ষ, সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন, যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে। আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আরপিওর সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল। 3টি অংশে ভাগ করা আছে। আমরা প্রস্তাব করেছি যে একজন আহ্বায়ক থাকবেন বাছাই কমিটির এবং 4 জন সদস্য থাকবেন, যারা আপনার এর আগেও আমরা বলেছি যে প্রধান বিচারপতি, সাবেক বিচারপতি যিনি বিতর্কিত নন ও সকলের গ্রহণযোগ্য এই ধরনের একজন প্রধান বিচারপতিকে দিয়ে বাছাই কমিটির কনভেনার হবেন এবং 4 জন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে।
এর আগে বেলা ৩টার দিকে সংলাপের উদ্দেশ্যে বেগম জিয়া তার গুলশানের বাসা থেকে বের হন। পরে নয়াপল্টন হয়ে বঙ্গভবনে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় ২০১৯ সালের নির্বাচনের আগে কোনো ঝামেলা না করে জনগণের উপর আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি চাই সবার অংশগ্রহণে ইলেকশন হোক। তিনি বলেছেন সবার পরামর্শ নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আলোচনা করে নির্বাচন কমিশন ঠিক করুন। এই কাজটি তো আমরা শুরু করেছি অলরেডি। খালি একটাই আমাদের আশা, বিএনপি তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো ঝামেলা সৃষ্টি করবেন না, স্বাভাবিকভাবে কাজ করুন, স্বাভাবিকভাবে জনগণের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করুন। বিএনপির নির্বাচন কমিশন গঠন ইস্যু রাজনৈতিক অঙ্গনে দলটির বেঁচে থাকার চেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা আশা করেন রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। তারা আরও বলেছেন বিএনপির মনোভাব যে কোনো আলোচনা সফল হওয়ার জন্য প্রতিবন্ধকতা। আজ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সংলাপের দাবির প্রেক্ষিতে রোববার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত হলো আলোচনা। তবে এ সংলাপকে নির্বাচন কমিশন গঠন ইস্যুকে রাজনৈতিক অঙ্গনে বিএনপির বেঁচে থাকার চেষ্টা বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির সংলাপের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন, এটাই তারা আশা করেন। বিএনপি তাদের সামনে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, সেই কারণে এটাকেই তারা রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা একটা রাজনীতির মধ্যে তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করেছেন। আমরা আশা করি মহামান্য রাষ্ট্রপতি উনি সকলের অভিভাবক হিসাবে উনি সকলের প্রস্তাব নিয়ে এটা সাংবিধানিকভাবে ওনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী উনি একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নির্বাচন কমিশন গঠনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আবার একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, একটা দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে যাচ্ছে। আসলে কিছুই না, আগামী নির্বাচনে এরা আসবে, এতে কোনো সন্দেহ নাই। গতবার যে ভুল করেছিল, আগুন সন্ত্রাস করে এত কিছু করে কোনো পার পায় নাই। আন্দোলন তাদের দ্বারা হবে না, মাজা ভাঙ্গা দল মাজা সোজা করে দাঁড়াতে পারে না। এবং আগামী নির্বাচনে তারা সুরসুর করে নির্বাচনে যেইভাবেই হোক তারা নির্বাচনে আসবে। অন্য এক অনুষ্ঠানে আরেক নেতা ডক্টর হাসান মাহমুদ বলেন দলে গঠনতন্ত্র আনতে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির মধ্যেও পুনর্গঠন দরকার। নির্বাচন কমিশনে যেমন পরিবর্তন চান, আপনাদের নেতৃত্ব এবং নেতৃত্বের মানসিকতায়ও পরিবর্তন আনে না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপির মনোভাবের কারণে যে কোনো আলোচনা সফল হয় না। রাজধানীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় একথা বলেন তিনি। আমরা অভিনন্দন জানাই মহামান্য রাষ্ট্রপতি, নিবন্ধিত সব রাজনৈতিক দলকে তিনি সংলাপে ডেকেছেন। অভিজ্ঞতা সুখকর নয়। বিএনপি সালিশ মানি তাল গাছটা আমার, এই যদি বিএনপির নীতি হয় তাহলে কোনো সংলাপ সফল হবে না। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। নীতিগত কারণে বাছাই কমিটিতে বিচারপতিদের অন্তর্ভুক্ত করা উচিত নয় বলে মনে করেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। বিকেলে সময় সংবাদকে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনে আইন প্রণয়ন করারও তাগিদ দেন তিনি। আমি নীতিগতভাবে সার্চ কমিটিতে কোনো বিচারক অবসরপ্রাপ্ত হোক বা কর্মরত হোক তাদেরকে সার্চ কমিটিতে নেওয়ার নীতিগতভাবে আমি বিরোধী। 118 অনুচ্ছেদে বলা আছে যে পার্লামেন্ট কিছু ক্ষমতা সংবিধানে দেওয়া আছে নির্বাচন কমিশন কি কি করবে, তারপরে বলা আছে এই ব্যাপারে পার্লামেন্ট ইচ্ছা করলে আইন প্রণয়ন করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 45 বছর পার হয়ে গেল, কেউই কিন্তু ওই আইনটা প্রণয়ন করার উদ্যোগ নেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
এ ঘটনায় গঠিত 3টি তদন্ত কমিটির প্রতিবেদনেই এ বিষয়টি উঠে আসার কথা জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নাশকতা সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। হাঙ্গেরির বুদাপেস্টে ওয়াটার সামিটে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত 27 নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং রাঙাপ্রভাতে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বুদাপেস্ট যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানের আশকাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ত্রুটি সারিয়ে 4 ঘন্টা পর বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। এরপরেই প্রকৃত ঘটনা খুঁজে বের করতে গঠন করা হয় 3টি তদন্ত কমিটি। ইতোমধ্যে বিমান বাংলাদেশ গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের 9 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্ট বলে প্রমাণ পাওয়ার কথা জানান মন্ত্রী। একটি বিষয়ে 3টি তদন্ত রিপোর্টে এসছে, সেটি হলো নাট ঢিলে হওয়ার ব্যাপারটি এটা মনুষ্য সৃষ্ট। তবে এই হিউম্যান ফ্যাক্টরটি কি ইন্টেনশনাল নাকি আনইন্টেনশনাল, স্বাভাবিকভাবেই এই তদন্ত কমিটিগুলো পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে নাশকতা সৃষ্টির জন্যই বিমানে যান্ত্রিক ত্রুটি কিনা তা নিশ্চিত হতে জড়িতদেরকে আইনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। যাদের যেখানে যে কাজ করার কথা ছিল, চেকলিস্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সুপারভাইজ করা, এগুলো করা হয়নি। ফলে যেটা বলা হয়েছে সুপারিশের মধ্যে যে এসওপিকে যুগোপযোগী করে এটাকে আরো স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। মন্ত্রণালয় যে তদন্ত কমিটি তারা সাজেস্ট করেছে নির্দিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে এটা কোনো নাশকতামূলক কাজ কিনা অথবা এটা অবহেলাজনিত আনপ্রফেশনাল কোনো কাজ কিনা সে নির্ধারণ করতে হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিমানমন্ত্রী। এবং এই ক্ষেত্রে যদি নাশকতার সামান্যতম প্রমাণ আমাদের পাওয়া যায়, সর্বোচ্চ শাস্তির যে বিধান সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় গঠিত 3টি তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের সারাংশ 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানান বিমান ও পর্যটন মন্ত্রী। সার্বভৌমত্ব মাননীয় প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দেব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে 4 জনের মৃত্যু, আহত অন্তত 14, 8 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রচারণার শেষ দিকে নারায়ণগঞ্জের অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোট গ্রহণের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের একে অপরের ওপর বিরুদ্ধে অভিযোগের মাত্রা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে তৃতীয় একটি পক্ষ। এদিকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। আর আইভীর বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। তাসির বাবুকে সাথে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। নির্বাচনে প্রচারণা করার আর মাত্র 2 দিন সময় থাকা, এভাবেই ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধ্যের সবটুকু দিয়ে প্রতিটি মুহূর্তে তারা ঘুরছেন এই পাড়া থেকে ও পাড়া। রোববার সকালে নগরীর 11, 12 ও 13 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে ভোট চান। তবে তৃতীয় একটি পক্ষ নিয়ে তার শঙ্কার কথা বললেও নির্বাচন কমিশন সজাগ থাকলে তা কোনো সমস্যা নয় বলে মনে করেন আইভী। কাউকে মেনশন না করেই বলতে চাচ্ছি যে যেই পক্ষই হোক না কেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কোনো পক্ষই যেন ইসির কাছে কোনো পাত্তা না পায়। নির্বাচন কমিশন যদি সুস্থ ভূমিকা পালন করে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে কারো কোনো ক্ষমতা না এখানে কোনো কাটি নাড়ানো। সিদ্ধিরগঞ্জের ওসি আমি পরিবর্তন চাচ্ছি, কারণ উনি বিতর্কিত ভূমিকা পালন করছে। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যেন হয় এবং এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত। এদিকে সকাল থেকে নগরীর বন্দর এলাকার 22, 23 ও 24 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি পরিবর্তনের অঙ্গীকার আর উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট চান। সরকারি কর্মকর্তারা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন সাখাওয়াত। এছাড়া তৃতীয় পক্ষ আওয়ামী লীগের মধ্যেই কেউ থাকতে পারে বলে দাবি করেন তিনি। আমরা দেখি 2টা পক্ষ, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। ওনার উপরে যে আমরা আচরণবিধি ভঙ্গের
যে অভিযোগগুলো আনছি অভিযোগকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এখানে কাল্পনিকভাবে তৃতীয় পক্ষের সৃষ্টি করছে। যদি তৃতীয় পক্ষ থেকে থাকে সেটা আওয়ামী লীগের। নির্বাচনের বিভিন্ন দায়িত্বে যে সরকারি কর্মকর্তারা রয়েছে তারা অনেকেই এই মেয়রের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছে, সাবেক মেয়রের সাথে, যেটা কারণে আমি শঙ্কিত। 20 ডিসেম্বর মধ্যরাতে শেষ হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। তরুণদের একের পর এক স্বেচ্ছা নিখোঁজের ঘটনাকে আশঙ্কাজনক বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তাদের মতে শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। বিশ্লেষকরা বলছেন তরুণরা কেন নিখোঁজ হচ্ছেন সেই বিষয়টিও খুঁজে বের করা জরুরি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আবারও ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল 2 সপ্তাহে ঘর ছেড়েছেন কমপক্ষে 9 যুবক। চলতি মাসের প্রথম দিনে একসঙ্গে ঘর ছাড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ 4 জন। এই ঘটনায় বনানী থানায় আলাদা 2টি সাধারণ ডায়েরি হয়। 15 দিনের বেশি সময় পেরিয়ে গেলেও এদের কোনো হদিস বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে গুলশান ও শোলাকিয়া হামলায় অংশগ্রহণকারীরা ঘর ছেড়েছিল ঘটনার 3 থেকে 4 মাস আগে। এই 2টি ঘটনার পর 20 জুলাই নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করে র্যাব। এরপর কয়েক দফায় হালনাগাদ করা হয় সেই তালিকা। আর বর্তমান প্রেক্ষাপটে তরুণ বয়সীদের স্বেচ্ছায় ঘর ছাড়ার এই প্রবণতাকে উদ্বেগজনক বলছেন র্যাব কর্মকর্তারা। সবাই যে আবার এই উগ্র মতাদর্শ এবং জঙ্গিবাদের সঙ্গে যে সম্পৃক্ত তেমনও না, নিখোঁজ অনেক কারণেই হতে পারে। শঙ্কা কিছুটা থেকে যায়, যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব যে তাদেরকে দ্রুত যতদূর সম্ভব তাদেরকে খুঁজে বের করার জন্য। সব নিখোঁজের ঘটনাকেই জঙ্গিবাদের সঙ্গে না মেলানোর পরামর্শ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলছেন তরুণ প্রজন্মের উগ্রবাদী চেতনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমি বিভিন্ন সময় ধরে বলেছি যে মানুষকে সচেতন করতে পারলেই আমরা এই রেডিকালাইজেশন যেটা হচ্ছে এটা আমরা হয়তো বন্ধ করতে পারবো বা কমাতে পারবো। এদিকে বিশ্লেষকরা বলছেন উগ্রবাদ একটি চলমান প্রক্রিয়া, তাই পরপর কয়েকটি সফল অভিযান করেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সময় সুযোগ মতো তারা আবারও তাদের এই তৎপরতা শুরু করলে সেটি আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং এই জায়গায় এসে পুলিশকে কিন্তু বিগত দিন থেকে শিক্ষা নিতে হবে। সিভিল সোসাইটি কিংবা যাদেরকে আমরা বলছি সুশীল সমাজ, তারা হয়তো আর একটু সচেতন হবে, বিভিন্ন সংস্থা সচেতন হবে, তার একটা পজিটিভ গেইন আমরা পাবো। কিন্তু তারপরে আমরা মনে করি আমাদের রাস্তা এখনো পেরোনো অনেকটা বাকি আছে। তারা আরো বলেন এ ধরনের নিখোঁজের ঘটনা অব্যাহত থাকলে অপরাধীরা এর ফায়দা নিতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যারা এতদিন নিখোঁজ ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় তারা ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। নিখোঁজ যেগুলো আমাদের খোঁজে এগুলো আবার চলে আসছে, কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খোঁজে অনেকগুলোকে নিয়ে আসছে। কাজে নিখোঁজ শব্দটি নেই। নিরাপত্তা বাহিনী তাদের সফলতার জন্যই আমি মনে করি এখন দেশ একটা শান্তির সুবাতাস বইছে। আর 2-1টি ঘটনা, যেমন কালকে একজন ছাত্র সদস্য যে আহত হয়েছে, এটা আমরা দেখছি, এবং যে ঘটিয়েছে এবং কিভাবে আসছে, কার অস্ত্র দিয়ে ঘটছে, এগুলি সবই আমরা দেখবো এবং সবগুলোর আমরা ব্যবস্থা। সন্ধ্যার সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। 22 ডিসেম্বর কোবহ্যাম ওভালে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর নীলক্ষায় বিবাদমান 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। দিনভর চলা এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এ সময় অর্ধশত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় সকালে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকরা টেটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বীরগাঁও গ্রামের অর্ধশত বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি তারা লুটপাট চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে গত 14 নভেম্বর এই 2 চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে নিহত হন 4 জন। সে সময় প্রশাসন 144 ধারা জারি করেছিল, যা এখনো বলবৎ রয়েছে।
ঘর বাড়ি সব বাঙ্গালাদেশে ভাঙচুর দেওয়া আমার বাইরে গুলি করছে 2টা। হিসাব করে কোন গন্যা কুলা এবার কথা না, যত্নির ঘর পড়ছে কোন গন্যা শেষ কোন যাইতো না। আমরা সত্যিকারের বিচার চাই, আমরা কোনো অপরাধ করি নাই, এরা যে বিনা কারণে এগুলি করতেছে, তো আমরা এটা সত্যিকারের বিচার চাই। গত ইউপি নির্বাচনে এই বছর যে রানিং চেয়ারম্যান ছিলেন যিনি গত বছর, উনি নির্বাচনে ফেল করছেন, আর যিনি পাশ করছেন উনি তাজুল ইসলাম, ফেল করছেন হক সরকার। এই দুজনের মাঝে আরো গন্ডগোল তীব্র আকার ধারণ করে এবং তাদের নিজেদের অবস্থান থেকেই তাদের অবস্থান শক্ত করার জন্য এই মারামারির সৃষ্টি। ঘটনার সাথে সাথে পুলিশ আসছে এবং কোন রকম ক্ষয়ক্ষতির বড় এখন পর্যন্ত আমি সংবাদ পাই নাই। এখানে 4টা ভাগে পুলিশ কাজ করতেছে। বাংলাদেশ থেকে 162টি দেশে জনশক্তি রফতানির দাবি করা হলেও গত কয়েক বছর ধরে প্রধানত 6 থেকে 7টি দেশে সীমাবদ্ধ রয়েছে শ্রমবাজার। এক্ষেত্রে বাজার সম্প্রসারণে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনশক্তি রপ্তানিতে গতি আনতে বিভিন্ন দেশের কাজের ধরন ও চাহিদা নিরূপণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জাভেদ আহমেদ। প্রসূন আশিসের রিপোর্ট। সরকারি হিসেবে বর্তমানে 162টি দেশে জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ। তবে বাস্তবে প্রধানত ওমান, কাতার ও সিঙ্গাপুরের মধ্যেই আটকে আছে জনশক্তি রপ্তানি। সৌদি আরব, জর্ডান ও লেবাননে নারী কর্মী যাওয়ায় ঘুরে ফিরে 6 থেকে 7টি দেশেই সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। শ্রম রপ্তানি বিশ্লেষণে দেখা যায় 162টি দেশের মধ্যে 100টি দেশে গত 4 দশকে 100 জন কর্মীও যায়নি। এছাড়া 30 থেকে 40টি দেশে কর্মী গেছে নামমাত্র। বাংলাদেশের একসময়ের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে 4 বছর এবং কুয়েত ও মালয়েশিয়ায় 8 বছর ধরে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। এ অবস্থায় বাজার সম্প্রসারণে বাংলাদেশি দূতাবাসগুলোর শ্রম শাখাকে তৎপর হওয়ার পাশাপাশি সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন ব্যক্তিখাতের ব্যবসায়ীরা। শ্রমিক রপ্তানির বাজারটা ক্রমেই ছোট হয়ে আসছে। রিকুয়েন্সি ভাইদের পক্ষ থেকে অনুরোধ হলো ওনারা যেন আমাদের এমবেসিগুলিরে আরো সঠিক তাগাদা দেয় বাজারগুলি সম্প্রসারণ করার জন্য। উই আর মাচ বেটার দেন বিফোর। যেমন আমরা এখন 40% স্কিল লোক পাঠাই। যে জিনিসটা মিসিং আছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনিং সেন্টার আমরা করতে পারি না, যেটা নিয়ে নাকি এখন গভর্নমেন্ট অলরেডি একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে। এদিকে নতুন বাজার সৃষ্টিতে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। কোন দেশে কোন স্কিলে ওয়ার্কার দরকার, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত স্টাডি না হবে আসলে আমরা কিন্তু কোনো দেশে মার্কেটও বুঝতে পারবো না, মার্কেটকেও রিচ করতে পারবো না। গভর্নমেন্ট ফোকাস করা উচিত মেজর ডেস্টিনেশন কান্ট্রিগুলো কোনটা আছে, সেগুলোর চ্যালেঞ্জেস, সে মার্কেটের চ্যালেঞ্জেসগুলো কি কি, প্রসপেক্টগুলো কি কি, এগুলোকে আইডেন্টিফাই করা। জনশক্তি রপ্তানি খাতের বর্তমান স্থবিরতা কাটাতে পুরনো বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করতে পরামর্শক নিয়োগের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একটা ফার্ম নিয়োগেরও প্রক্রিয়া করছি আমরা, যে ফার্ম আপনার সারা বিশ্বে স্টাডি করবে, কোথায় কোন ধরনের সুযোগগুলো তৈরি হচ্ছে তারা স্টাডি করে আমাদের কাছে দেবে, সেভাবে আমরা জনশক্তিকে প্রিপেয়ার্ড করব। কোন ধরনের স্কিল পিপল দরকার হবে সেটা আমরা আগে ভাগে জেনে নিয়ে আমরা সেভাবে আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেডগুলোকে অন্তর্ভুক্ত করে, যদি না থাকে নতুন করে ট্রেড সেট আপ দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করবার একটা পরিকল্পনাও আমাদের হাতে আছে। মালয়েশিয়ার পর শিগগিরই আরো 2টি দেশের বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলেও আশা সরকারের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 14 জন। পুলিশ জানায় সকালে নারায়ণগঞ্জ গাজীপুর বাইপাস সড়কের উলুখোলা এলাকায় টাঙ্গাইলগামী শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারায়। ভ্যানটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক সহ 4 জন নিহত হন। আহত হন অন্তত 14 জন। তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে 8 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ভোরে নগরীর শাহজিপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় এলাকার একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘরে থাকা দম্পতি সৈয়দ আহাদ ও রিনা আক্তার আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর আশঙ্কাজনক অবস্থায় স্বামী স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘোষণা করেন। নিহত দম্পতির 1.5 বছরের এক শিশু সন্তান রয়েছে। ভিতর থেকে প্রথমে বেরিয়েছিল, পাশেরটা ধরার সময় ওরা পানিও মারছিল, বাচ্চাকেও সেভ করছে বের করে, পর আবার ঢুকছে, ঢোকার পর আগুনটা যখন সামনে লেগে গেছে তখন ওরা বেরোতে পারে নাই। তখন আগুনের ধোঁয়ায়
ধোঁয়া তো অনেক প্রচুর ছিল, ধোঁয়ার কারণে ওনারা রুমের মধ্যে এমন ভাবে আটকে গেছিল, বেরোতে পারতেছে না। আগুন লাগার পরে ওরা নিয়ে আসছে, উদ্ধার করতে গেছে, মৃত্যু ঘোষণা করছে মেডিকেলে আনার পরে। আবারও ইসি গঠনে সংলাপ প্রসঙ্গ। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন বিষয়ে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা কমিশন গঠনে সহায়ক হবে বলে বঙ্গভবনের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তা কামনা করেছেন। যে কোনো আলোচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায় বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে আলোচনায় বসেন রাষ্ট্রপতি। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 13 আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে দেশটির পাপুয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে 10 জন বিমান বাহিনীর সদস্য ও 3 জন পাইলট। কর্তৃপক্ষ জানায়, হারকিউলিস C-31 নামের বিমানটি বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য তিমিকা শহর থেকে ছেড়ে যায়। পরে বিমানটি লিসুয়া পাহাড়ের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। দেশটির বিমান বাহিনী পাপুয়ার পাহাড়ি অঞ্চলে প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজে বিমান ব্যবহার করে থাকে। ইন্দোনেশিয়ায় গত বছরও এক বিমান দুর্ঘটনায় অন্তত 100 জন নিহত হয়। ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল 9:45টায় অকল্যান্ডে পৌঁছায় টাইগাররা। এ সময় বাংলাদেশ দলকে স্বাগত জানায় প্রবাসী বাঙালিরা। এরপর অকল্যান্ড থেকে বাসে প্রায় 2.5 ঘন্টার যাত্রা শেষে ওয়েঙ্গেডে পৌঁছায় টিম বাংলাদেশ। কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে কোবহাম ওভালে নিউজিল্যান্ড একাদশের সাথে 22 ডিসেম্বর 50 ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। এরপর 26 ডিসেম্বর 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করেন টাইগাররা। দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-20 আসর বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে হারলেও প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে দারুণ জয় পায় টাইগাররা। ঘরের মাটিতে টানা সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে বিদেশের মাটিতে এবার সামর্থ্য প্রমাণের মিশন। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি পুনর্গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির সংলাপ। সংকট উত্তরণের আশাবাদ দলটির। আওয়ামী লীগ বলছে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি। তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী বললেন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। 30টি অভিযোগ নিষ্পত্তি ইসির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। নরসিংদীর নীলক্ষায় আবারও ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত 15, অর্ধশত বাড়িঘরে আগুন। এবং আশঙ্কাজনক হারে বাড়ছে স্বেচ্ছা নিখোঁজের ঘটনা। উদ্বিগ্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফিরিয়ে আনতে কাজ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।